শুভ সকাল। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমাদের অনার্স ফার্স্ট ইয়ার কোর্স 101 ইন্ট্রোডাকশন টু ফিলসফি যে ক্লাস আমাদের, সেখানে আজ আমাদের আলোচনার বিষয় ইন্টিউশনিজম। এর প্রধান প্রবক্তা হেনরি বার্গসন। এখানে আমরা দেখতে পাচ্ছি হেনরি বার্গসন একটা ছবি। তিনি এই স্বজ্ঞাবাদের প্রধান প্রবক্তা। সমস্ত বইপত্র তিনি লেখেন, সেগুলো হচ্ছে তার যে বিখ্যাত যে বইগুলো, সেগুলো ক্রিয়েটিভ ইভলিউশন, খুব বিখ্যাত বই তার। তারপর রয়েছে টাইম অ্যান্ড ফ্রি উইল, ম্যাটার অ্যান্ড মেমোরি। এইসব বইয়ে তিনি তার দর্শন মত খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আজ আমরা এক নতুন মত আমরা জানব, সেটা জ্ঞানের উৎস হিসেবে স্বজ্ঞা। স্বজ্ঞা কি? প্রথমে একটা প্রশ্ন আসে যে স্বজ্ঞা কাকে বলা হচ্ছে? ইনটুইশন শব্দটা আমরা ইনটুইশন এই কথাটা শুনেছি, এরই বাংলা হচ্ছে স্বজ্ঞা। স্বজ্ঞা কি তাহলে? স্বজ্ঞা হচ্ছে কোনো কিছুর প্রত্যক্ষ এক অনুভূতি বা এক উপলব্ধি বা এক অন্তর্দৃষ্টি। যে আমরা অনেক সময় বলি যে এটা হয়তো দেখা যাচ্ছে না, এটা আমাদের অভিজ্ঞতাতে আমরা পাচ্ছি না, আমরা বুদ্ধিতেও পাচ্ছি না, কিন্তু আমরা উপলব্ধিতে পাচ্ছি কিছু একটা। এরকম আমাদের দৈনন্দিন জীবনে অনেকই ঘটে যে আমরা একটা উপলব্ধি পাচ্ছি যে এটা এরকম। হয়তো এমন যে একজন মানুষ বলছেন, মুখে বলছেন, ভাষা দিয়ে বলছেন যে এভরিথিং ইজ রাইট, সবকিছু ঠিক আছে, কোনো অসুবিধে নেই, কিন্তু আমরা আমাদের উপলব্ধিতে জানছি, উপলব্ধিতে বুঝতে পারছি যে না, কিছু একটা সমস্যা আছে। সেটা আমাদের কে বলে দিচ্ছে? আমাদের ইনটিউশন বলে দিচ্ছে, আমাদের স্বজ্ঞা বলে দিচ্ছে। এরকম জ্ঞানের এক মাধ্যম, বুদ্ধি অভিজ্ঞতার বাইরে একটা বৃত্তি আছে আমাদের, আমাদের জ্ঞানের একটা বৃত্তি আছে। সেই বৃত্তি আমাদের বলে দেয় যে কোনো বিষয় সম্পর্কে, যে বিষয় সম্পর্কে বুদ্ধি অভিজ্ঞতা দেয় না, বুদ্ধি আমাদেরকে কিছু বলে না, অভিজ্ঞতা আমাদেরকে কিছু বলতে পারে না, কিন্তু অভ্রান্তভাবে আমাদের উপলব্ধি বলে দেয়, সেই বিষয়কেই বলা হয় স্বজ্ঞা। এর বৈশিষ্ট্য কি তার দিকে যদি আমরা একটু নজর দেই, তাহলে আমরা দেখব কোনো বিষয়ের সত্যতা, কোনো বিষয়ের সত্যতা এক্ষেত্রে যেটা হয় যে একদম স্বতঃসিদ্ধের মতো সত্য হয়। স্বতঃসিদ্ধের মতো সত্য কিরকম? একেবারে আমি যেটা অনুভব করছি, উপলব্ধি করছি, ঠিক তাই হয়। এবং এই যে একটু আগেই বললাম যে যেটা বুদ্ধি অভিজ্ঞতার পথ বেয়ে আমাদের কাছে আসে না, কিন্তু সেটার সত্যতা একদম 2 আর 2 4-এর মতন। স্বতঃসিদ্ধ জ্যামিতির যে স্বতঃসিদ্ধ আছে, অনেকটা সেরকম হয়ে যায়। এরকম প্রমাণ আমাদের দৈনন্দিন জীবনে অজস্র রয়েছে। এবং সেখানে এই যে এইভাবে যে আমরা সত্য পাই, সেই সত্যতার কিন্তু প্রমাণ আমরা ঠিক আজ কোনো কিছু প্রমাণ দিতে পারি না যে আমি কিভাবে এটা পেলাম। এটা তো আসলে মনের ব্যাপার, এটা উপলব্ধির ব্যাপার। এটা আমি উপলব্ধি করেছি, এটা আমি অন্তর্দৃষ্টি দিয়ে বুঝেছি, এটা অনুভূতি দিয়ে বুঝেছি, একে আমি কিভাবে প্রমাণ দেব? সে কারণে এই স্বজ্ঞাপ্রসূত জ্ঞানের এরকম ভাবে ঠিক প্রমাণ দেওয়া একটু কঠিন। তাহলে এটা কি? তাহলে এটা হচ্ছে জ্ঞানের এক বিশেষ বৃত্তি বা ফ্যাকাল্টি। সে ফ্যাকাল্টি কি করে? সংবেদন বা বুদ্ধির সাহায্য ছাড়াই সেই ফ্যাকাল্টি দিয়ে জানা যায়। সেখানে সংবেদন বা ইন্দ্রিয়ের দরকার হয় না, সেখানে বুদ্ধিরও দরকার হয় না, সেখানে সেই বিশেষ বৃত্তি অভ্রান্তভাবে কোনো বিষয়ের সত্যতা জানায়। তাকে বলে স্বজ্ঞা। এবার আমরা যদি এই স্বজ্ঞাবাদের
স্বজ্ঞাবাদ কিভাবে এগোলো তা যদি আমরা একটু দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাই যে প্রথমে বুদ্ধিবাদের সমালোচনা করা হয়েছে। কিভাবে? বলা হচ্ছে যে বুদ্ধি সত্তা সম্পর্কে জ্ঞান দিতে পারে না। কেন পারে না? বুদ্ধি তো স্থিতিশীল, বুদ্ধি স্থিতিশীল, আর এই যে আমাদের চারপাশের জগৎ, বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু হচ্ছে গতিশীল। এই গতিশীল জগতের ব্যাখ্যায় বুদ্ধি অক্ষম। তাহলে বুদ্ধি যদি দিতে না পারে, কে দিতে পারে? আমরা এইখান থেকে এগোচ্ছি, এগিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মার্কসও বলছেন, ফরাসি দার্শনিক মার্কসও, তিনি বলছেন স্বজ্ঞা প্রত্যক্ষ অনুভূতি প্রবণ ও পরিবর্তনশীল। স্বজ্ঞা ওই যে আমাদের উপলব্ধির কথা আমরা এর আগের স্লাইডে যেটা স্লাইডের ব্যাখ্যায় জানলাম, যে স্বজ্ঞা আসে আমাদের উপলব্ধি থেকে, আমাদের অন্তর্দৃষ্টি থেকে। সেই কারণে এটা পরিবর্তনশীল। আমাদের উপলব্ধি, আমাদের অনুভূতি যেমন পরিবর্তনশীল, ঠিক তেমনি এই স্বজ্ঞাও পরিবর্তনশীল। স্বজ্ঞা প্রসূত জ্ঞান, স্বজ্ঞার জ্ঞান, সেটাও পরিবর্তনশীল। পরিবর্তনশীল বলেই এই গতিশীল জীবজগতের স্বরূপ সে জানে। এই গতিশীল বিশ্ব ব্রহ্মাণ্ডের জ্ঞান পেতে গেলে এই গতিশীল স্বজ্ঞা প্রয়োজন। নির্ভুলভাবে যদি আমরা এই গতিশীল জীবজগতের জ্ঞান চাই, তাহলে সেই জ্ঞান আমাদের দেবে স্বজ্ঞা, বুদ্ধি দেবে না, অভিজ্ঞতাও দেবে না। একথা কে বলছেন? একথা বলছেন ফরাসি দার্শনিক হেনরি বার্গসও। এই যে কথাটা তিনি বললেন, বলে তিনি এগোচ্ছেন, এগিয়ে তিনি বলছেন জ্ঞান হচ্ছে দুই ধরনের। কি কি দুই ধরনের? বুদ্ধিলব্ধ জ্ঞান, আরেকটা হচ্ছে স্বজ্ঞাপ্রসূত জ্ঞান। বুদ্ধিলব্ধ জ্ঞান কি করে? বুদ্ধিলব্ধ জ্ঞান হচ্ছে আপেক্ষিক জ্ঞান, মানে সম্পর্ক সাপেক্ষ। এটা এই বিষয় হলে তখন এটা এরকম হবে, এ বিষয় যদি এরকম না হয় তাহলে এটা এরকম হবে না, তাকে বলা হয় আপেক্ষিক জ্ঞান। তাহলে বুদ্ধিলব্ধ যে জ্ঞান সেটা আমরা আপেক্ষিক, সেই জ্ঞানটা আপেক্ষিক। কিন্তু স্বজ্ঞা দিয়ে আমরা যে জ্ঞান পাই সেই জ্ঞান আপেক্ষিক বা অগভীর নয়, এবং সেটা আপেক্ষিকের মতন বাহ্যিকও নয়। সেটা হচ্ছে স্বজ্ঞা যে জ্ঞানটা জানে সেটা বস্তুর মর্মের জ্ঞান। কেউ বলেনি যে এই যে আমরা প্রথমে যে উদাহরণটা দিলাম, যে কোনো এক ব্যক্তি আমাদেরকে বলছেন যে না সবকিছু ঠিক আছে, কোনো একটা অফিস হতে পারে, কোনো একটা অন্য কোনো জায়গা হতে পারে, কিন্তু সেখানে তিনি আমার যা যা করণীয় তিনি বলছেন না এটা ঠিকই আছে, এরকম বলছেন। কিন্তু আমি বুঝে যাচ্ছি যে কিছু একটা সমস্যা আছে এখানে। বুদ্ধি দিয়ে যা জানছি, বুঝছি যে না আমার এখানে আমার জানা মতে তো কোনো সমস্যা থাকার কথা না, বুদ্ধি দিয়ে জানছি, অভিজ্ঞতায় জানছি যে এই যে তিনি মুখে বলছেন যে না ঠিক আছে, এবং সেটা আমি কান দিয়ে শুনতেও পাচ্ছি, কিন্তু আমার মন বলছে, আমার স্বজ্ঞা বলছে সামথিং ইজ রং। সেই জায়গাটাতে আমি ওই যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতির মর্মের জ্ঞান পেয়ে গেছি। কি দিয়ে? স্বজ্ঞা দিয়ে। তাই স্বজ্ঞার জ্ঞান আপেক্ষিক নয়, স্বজ্ঞার জ্ঞান চৈতন্য রূপ সত্তার জ্ঞান। সে কারণে এটা গভীর, এবং সেটা বস্তু মর্মের জ্ঞান, এবং সেটাই হচ্ছে নির্ভুল জ্ঞান। একথাই বলেন স্বজ্ঞাবাদীরা। এবার আমরা যদি একটু এগোই তাহলে দেখতে পাবো আরো কিছু কথা। সেই বুদ্ধির জ্ঞানের যে সমালোচনা স্বজ্ঞাবাদীরা করছিলেন, বিশেষ করে আমরা এখানে আজকে যে প্রধান প্রবক্তা হেনরি বার্গসোর আলোচনা করছি, সেখানে বুদ্ধিলব্ধ জ্ঞান বিচার বিশ্লেষণ ধর্মী। এটা হচ্ছে বুদ্ধিলব্ধ জ্ঞানের একটা বৈশিষ্ট্য। আমরা এর আগে দেখেছি যে কিভাবে কান্টের বিচারবাদ হচ্ছে বিচার বিশ্লেষণ ধর্মী। বিচার বিশ্লেষণে কি হয়? বস্তুর খণ্ড খণ্ড জ্ঞান পাওয়া যায়। বিচার বিশ্লেষণ করে ভেঙে ভেঙে দেখলে কি হয়? এর সূক্ষ্মাতি সূক্ষ্ম যত অংশ, সেইগুলোর সব দেখা মেলে, সেগুলো আমরা পাই। কিন্তু
এই খণ্ড খণ্ড দেখাগুলোকে যদি আমরা একসঙ্গে যুক্ত করি, তাহলে কিন্তু সেই বস্তুর সমগ্রতাকে আমরা বুঝি না। আমরা আকাশকে ছোট ছোট টুকরো করে ভাগ করে করে দেখলে কি আকাশের মর্ম বুঝতে পারবো? পারবো না। সে কারণে এই খণ্ড বস্তুর সংযোগেও আমরা সেই সমগ্রকে পাবো না। সমগ্রকে পেতে হবে একেবারে সামগ্রিক রূপেই। সেই সামগ্রিক রূপটা কে দেবে? অন্তত বুদ্ধি দেবে না। যে এই সমগ্রতার ধারণা, এই সমগ্রতার জ্ঞান আমরা পাবো সজ্ঞা থেকে। সজ্ঞা কি করবে? বুদ্ধির স্তর অতিক্রম করে চলে যাবে। সজ্ঞা বুদ্ধির স্তর অতিক্রম করে প্রত্যক্ষ অনুভূতিতে সমৃদ্ধ হবে, সমৃদ্ধ হয়ে গতিশীল সত্তার অখণ্ড রূপ জানবে। কি অদ্ভুতভাবে তারা দেখাচ্ছেন যে এই খণ্ড জ্ঞানে সমগ্রতা আমরা বুঝতে পারি না। সমগ্রতাকে বুঝতে গেলে বুদ্ধির স্তর অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে। এগিয়ে গেলে আমরা প্রত্যক্ষ যে আমাদের উপলব্ধি, আমাদের অন্তর্দৃষ্টি, আমাদের অনুভূতিতে সমৃদ্ধ হব। সেই সমৃদ্ধ হয়ে আমরা সেই গতিশীল সত্তার এক সামগ্রিক অখণ্ড রূপ পাব। সেই রূপের জ্ঞান তখন আমাদের হবে। এই যে এই ধারাটা তারা দেখিয়ে দিচ্ছেন সজ্ঞাবাদীরা। তারপর তারা বলছেন এই যে বুদ্ধিলব্ধ জ্ঞান তা অমূর্ত এবং সত্তা সম্পর্কে আংশিক জ্ঞান দেয়। আংশিক তো বটেই, খণ্ড মানেই আংশিক। আমরা শুরুতেই দেখেছি যে এই বিচার বিশ্লেষণে বস্তুর খণ্ড জ্ঞান আমরা পাই। তাহলে এই আংশিক জ্ঞান দিয়ে আমাদের কি হবে? সজ্ঞাবাদীরা বলছেন সজ্ঞা কিন্তু অমূর্ত নয়, সজ্ঞা হচ্ছে মূর্ত। মানে তোমার কাছে স্পষ্ট একটা ছবি নিয়ে আসছে, একটা নির্ভুল জ্ঞান নিয়ে আসছে সজ্ঞা। তাই সত্তার মর্মমূল। সত্তা মানে কি? সত্তা তো যা কিছু অস্তিত্বশীল বস্তু, যা আমরা জানতে চাই, জ্ঞেয় বস্তু, সেই জ্ঞেয় বস্তু হচ্ছে মর্মমূলে। আমরা যার বিষয়ে জানতে চাই তার মর্মমূলে প্রবেশে সক্ষম। মর্মমূলে বিচার বিশ্লেষণ সক্ষম না পৌঁছতে, সে খণ্ড করে ফেলবে। মর্মমূলে পৌঁছতে পারবে সজ্ঞা। এবার আমরা দেখব যে এই যে এর আগে আমরা যেটা দেখলাম যে গতিশীল যে সত্তার কথা, গতিশীল সত্তা, গতিশীল সত্তার মর্মমূলে আমরা প্রবেশ করতে চাই, সেটা কিভাবে সম্ভব? সেটার প্রসঙ্গে হেনরি বার্গসও যে কথাটা বলেন, সেই এক অদ্ভুত একটা শক্তির কথা বলেন। এবং আমরা সেই শক্তির ধারাবাহিকভাবে কিভাবে হয় সেটা আমরা এখন জানবো। এবং সেই শক্তির, সেই প্রবাহের নাম তিনি দেন এলান ভাইটাল। তার ক্রিয়েটিভ ইভলিউশনে এটা খুব গুরুত্বপূর্ণ এক বিষয়, যেখানে তিনি বলেছেন এই কাল প্রবাহ বা প্রাণ প্রবাহের কথা। এলান ভাইটাল, এই এলান ভাইটাল কি করে, কি এই বিষয়টা, সেটা আমরা এখন এই স্লাইডে বুঝে নেব। তিনি প্রথমে বলছেন যে স্থিতি বা স্থবিরতা এটা হচ্ছে মৃত্যুর সমতুল্য। গতি হচ্ছে জগতের রীতি, গতি হচ্ছে জগতের একমাত্র সত্য। আমরা যদি আমাদের চারপাশে তাকাই, আমরা তাই দেখব। ছোট চারা গাছ ছিল, বীজ থেকে চারা, চারা থেকে ধীরে ধীরে প্রতিদিন গাছ বড় হচ্ছে, প্রতিদিন গাছের ভেতরে গতি আসছে। একটা সময় গাছ বড় বৃদ্ধি, তার বাইরের অবয়ব থেমে যাচ্ছে, কিন্তু তার ভেতরের গতি চলছে। সেই গতি তাকে ফুল ফোটাচ্ছে, ফল ধরাচ্ছে, ফল আবার পরিপক্ক হচ্ছে, আবার নতুন ফুল, নতুন ফল। এই যে গতি, এক নিরবচ্ছিন্ন এক গতি আমরা চতুর্দিকে দেখতে পাই, জীব জগতে দেখতে পাই, বাইরের জগতে দেখতে পাই, বিশ্ব ব্রহ্মাণ্ডে দেখতে পাই। মহাকাশ বিজ্ঞানীরা দেখছেন, অ্যাস্ট্রোফিজিক্স যে যারা পড়েন তারা দেখেন যে তারাগুলো কিভাবে বদলে যাচ্ছে, আমাদের আকাশের যে নক্ষত্র সেগুলো যেভাবে
নক্ষত্রেরও জন্ম আছে, মৃত্যু আছে, তারা বিলীন হয়ে যাচ্ছে, আবার নতুন নক্ষত্রের জন্ম হচ্ছে। সে এক অদ্ভুত এক পরিবর্তনের জগৎ আমরা চারপাশে দেখতে পাই। তাই তিনি বলেন, বার্কসও বলছেন, জগৎ মানেই পরিবর্তন। এই পরিবর্তনকে তিনি গতির সাথে তুলনা করছেন। সেই গতি হচ্ছে, তিনি বলছেন জগৎ হচ্ছে গতি, গতিই হচ্ছে জগৎ, আর এই গতিই হচ্ছে জগতের মূল ধর্ম। এই গতিরই তিনি নাম দিচ্ছেন কাল প্রবাহ বা প্রাণ প্রবাহ। এই গতিরই নাম তিনি দিচ্ছেন এভাবে। তারপর তিনি বলছেন, প্রাণ যেমন চঞ্চল, কালও তেমনি গতিশীল। প্রাণ চঞ্চল না, আমরা কি স্থবির হয়ে এক জায়গায় বসে থাকি? কোনো প্রাণবান মানুষ, কোনো জীবিত মানুষ, তিনি তো স্থবির মৃতের মতন নিশ্চল হয়ে পড়ে থাকেন না, তার গতি আছে। তেমনি শুধু মানুষের ক্ষেত্রে না, সমস্ত জীব জগতের ক্ষেত্রে, সমস্ত প্রাণীর ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে আমরা এই একই বিষয় দেখতে পাই। এমনকি জড় যে এইমাত্র যেটা বললাম যে গ্রহ নক্ষত্র, সেখানেও আমরা এক গতি দেখতে পাই। কালও তেমনি গতিশীল। প্রাণ যেমন গতিশীল, কালও তেমনি গতিশীল। কাল তো গতিশীল বটেই। আমাদের এই যে মুহূর্তে ক্লাস আমরা শুরু করেছি, সেই মুহূর্ত কোথায় চলে গেছে, এখন কত শত নতুন মুহূর্তের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি প্রতি মুহূর্তে। তো কালও তো গতিশীল। তাহলে প্রাণ আর কাল তিনি বলছেন এক এবং অস্তিত্বশীল। এই যে প্রাণ প্রবাহ বা কাল প্রবাহ, এটাই হচ্ছে তার মতে জগতের প্রধান বৈশিষ্ট্য আর পরম তত্ত্ব। তাহলে এই যে পরম তত্ত্ব আমরা পেলাম, যে প্রাণ প্রবাহ বা কাল প্রবাহই হচ্ছে জগতের পরম তত্ত্ব। এই প্রাণ প্রবাহ হচ্ছে বাধা বন্ধনহীন, এবং এই প্রাণ প্রবাহ কোনো ধরনের নিয়ন্ত্রণেরও ধার ধারে না, কোনো নিয়ন্ত্রণেরও সে বাইরে। আর কোনো পরিকল্পনা করেও এই প্রাণ প্রবাহ এগোয় না। প্রাণ প্রবাহের কোনো পূর্ব পরিকল্পনা থাকে না, তার এগোনোর পথে এগিয়ে চলে, কোনো পরিকল্পনা করে না, কোনো নিয়ন্ত্রণের ছকের ভেতরে ঢুকে না, কোনো বাধা বন্ধনের মধ্যে না। এই প্রাণ প্রবাহ হচ্ছে এক, এই যে আমাদের কবি নজরুল যেমন বলেছেন, মুক্ত জীবনানন্দ। এই প্রাণ প্রবাহ যেন সেরকম, যে এক মুক্ত জীবনানন্দ। আর নিজের আনন্দেই এই প্রাণ প্রবাহ মানে চলেছে, অবিরাম গতিশীল এক প্রাণ প্রবাহ চলেছে। এই প্রাণ প্রবাহ চলার পথে নিত্য নতুন সৃষ্টি করতে করতে চলে। এই যে সৃষ্টি করতে করতে চলছে, একেই তিনি বলছেন বিবর্তনবাদের ক্ষেত্রে যে এটা হচ্ছে হেনরি বার্গসোর সৃজনমূলক বিবর্তনবাদেরও মূল কথা এটা, যে এই যে বিবর্তিত বিশ্বের ব্যাখ্যায় তিনি বলছেন যে এই বিবর্তন হচ্ছে সৃজনমূলক। এবং আমরা পরবর্তীতে বিবর্তনবাদের আলোচনা যখন আসবে, তখন আমরা দেখতে পাবো আরো বিস্তৃত যে তার সৃজনমূলক বিবর্তনবাদের কথাগুলো। আমরা দেখে নেই যে অনিয়ন্ত্রিত পরিকল্পনাহীন এক সৃজনধর্মী বিবর্তনের ধারা হচ্ছে এই সৃজনমূলক বিবর্তনবাদ। এবং মুক্ত ও স্বাধীন প্রাণ প্রবাহ থেকে সবকিছুর সৃষ্টি। এর আগে আমরা যেটা দেখলাম আগের স্লাইডে, যে মুক্ত এক স্বাধীন প্রাণ প্রবাহ, তা থেকেই জগতের সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে। জড়, প্রাণ, মন, সমস্ত কিছু ঠিক এই যে সৃজনধর্মী যে বিবর্তনের ধারা চলেছে, সেই ধারাতে সবকিছুর সৃষ্টি। প্রাণ প্রবাহ সৃষ্টি ধারায় নিয়ত সমৃদ্ধতর হয়ে চলে। আর এই যে প্রাণ প্রবাহ যে চলছে, স্বাধীন প্রাণ প্রবাহ, মুক্ত প্রাণ প্রবাহ, সে এই স্বাধীন এবং মুক্ত বলেই নিত্য নতুন নতুন কিছু সৃষ্টি করছে, এবং সমৃদ্ধ থেকে আরো সমৃদ্ধ হয়ে চলেছে, আরো সমৃদ্ধ। এরকম ভাবেই এই প্রাণ প্রবাহের সৃষ্টিধারা নিয়ত চলছে। এবং তিনি আরেকটা কথা বলেন যে এই প্রাণ প্রবাহ হচ্ছে এক আধ্যাত্মিক সত্তা। এই সত্তার যদি জ্ঞান আমরা চাই, তাহলে তো আমাদের বুদ্ধি অভিজ্ঞতা আমাদের কোনো কাজে লাগবে না, আমাদের কাজে লাগবে সজ্ঞার জ্ঞান। সজ্ঞা প্রসূত জ্ঞান আমাদের এই যে প্রাণ প্রবাহের যে আধ্যাত্মিক সত্তা,
যা হচ্ছে জগতের মূল, জগতের সমস্ত কিছুর কেন্দ্রে রয়েছে যে প্রাণ প্রবাহ, সেই প্রাণ প্রবাহ গতিশীল এবং স্বাধীন এবং সৃজনধর্মী, তাহলে তার সেই গতিশীল সত্তার জ্ঞান আমরা পাবো এই সজ্ঞা দিয়ে। বুদ্ধি দিয়েও আমরা পাবো না, অভিজ্ঞতা দিয়ে তো প্রশ্নই ওঠে না। তাহলে সজ্ঞার স্বরূপটা কি আমরা আরেকবার যদি একটু দেখে নিই হেনরি বার্গসন নিজের বক্তব্যে। তিনি বলেন যে সজ্ঞা হচ্ছে এমন এক ধরনের তাত্ত্বিক সমবেদনা, ইংরেজিতে বলেন ইন্টেলেকচুয়াল সিম্প্যাথি। সেই যে জায়গাটা এমন এক ধরনের যার মাধ্যমে কেউ সত্তার অন্তরে প্রবেশ করে সত্তার অনির্বচনীয়তার সাথে একাত্মবোধ করতে পারে। এই যে আমরা এর আগে এলান ভাইটাল দেখলাম যে কিভাবে তিনি বলছেন এক মুক্ত জীবনানন্দের মতন এক ধারা, স্বাধীন মুক্ত এক ধারা চলছে, সৃষ্টিধর্মী এক ধারা, যার নাম তিনি দিচ্ছেন প্রাণ প্রবাহ বা এলান ভাইটাল। সেই ধারাকে কি খণ্ড খণ্ড করে বোঝা সম্ভব? এটাকে বুঝতে হবে এই তাত্ত্বিক সমবেদনা, মানে মানুষের বুদ্ধিবৃত্তিক এক এমন এক ধরনের উপলব্ধি, এমন এক ধরনের সমবেদনার কাছে, সমবেদনা মানে সম উপলব্ধিতে পৌঁছতে হবে, যেখানে একজন মানুষ তার অন্তরে এই এই যে পরিবর্তনশীল বিশ্বসত্তা, এই যে পরিবর্তনশীল যে প্রাণ প্রবাহের মর্মে প্রবেশ করে তার মর্মের কথাটা তিনি সজ্ঞার মাধ্যমেই জানবেন। এই কথাটাই তিনি বলছেন, এবং একে বলছেন তিনি এক অনবদ্য অনুভূতি, যা বুদ্ধির সাহায্য ছাড়াই গতিশীল জগতের প্রত্যক্ষ উপলব্ধি। আর সত্তা গতিশীল, সৃজনশীল প্রাণ প্রবাহ, তাই তো সৃজনশীল প্রাণ প্রবাহ এবং তাই তো গতিশীল, সেই সত্তার স্বরূপকে একমাত্র সজ্ঞার মাধ্যমেই জানা সম্ভব। সজ্ঞাবাদ বুদ্ধির গুরুত্বকে পুরোপুরি অস্বীকার করে না। সজ্ঞা কোনো রহস্যময় ক্ষমতা নয়, মানুষের কম বেশি রয়েছে এই ক্ষমতা, তাই তো আমরা, এটা তো এমন কোনো রহস্যময় ক্ষমতা নয়। আমরা আশপাশে সবসময় দেখি মানুষের মধ্যে কম বেশি এই সজ্ঞার ক্ষমতা, ইনটুইশন পাওয়ার রয়েছে, এবং মানুষ তা সবসময় প্রয়োগও করছে, হয়তো অজান্তে, কিন্তু সজ্ঞাবাদীরা এসে ভালো করে সেটা দেখিয়ে দিচ্ছেন। সজ্ঞা বুদ্ধিকে এমনভাবে ব্যবহার করে যার ফলে নতুন এক শক্তি তৈরি হয়। বার্গসও এভাবে সজ্ঞাকে জ্ঞানের একমাত্র উৎস বলে মনে করছেন। আমরা প্রকৃত স্বরূপ জানতে পারি সজ্ঞার মাধ্যমে। বুদ্ধির গুরুত্বকে পুরোপুরি অস্বীকার করা হচ্ছে না। সজ্ঞা কোনো রহস্যময় ক্ষমতা নয়, সজ্ঞা বুদ্ধিকে এমনভাবে ব্যবহার করছে, বুদ্ধির থেকে আরো এগিয়ে চলে যাচ্ছে, যখন বুদ্ধির যে সমস্ত সীমাবদ্ধতা তা অতিক্রম হয়ে আরো সামনের দিকে, আরো সুস্পষ্ট জ্ঞানের দিকে আমরা যাচ্ছি। বুদ্ধিকে এক্ষেত্রে তিনি বলছেন অপরিহার্য উপকরণ। বুদ্ধি থেকে আরো এগিয়ে যেতে হবে, কিন্তু বুদ্ধি এক্ষেত্রে উপকরণ। এরপরে আমরা পাচ্ছি হেনরি বার্গসোর সজ্ঞাবাদের তাহলে কি কোনো সমালোচনা নেই? এখানে যেটা আছে যে আমরা এতক্ষণ যে হেনরি বার্গসোর যে সজ্ঞাবাদের আলোচনা আমরা করলাম, সেই আলোচনাতে আমরা যা কিছু দেখেছি সেখানে দর্শনের যে নিয়ম, যে কোনো কথাই শেষ কথা বলে কোনো কথা নেই, সব কথাই আবার যাচাই বাছাই হবে, কেউ এতে দ্বিমত পোষণ করার পূর্ণ অধিকার রাখেন। তো সেক্ষেত্রে সমালোচকেরা একটা কথা বলছেন যে প্রত্যক্ষ অনুভূতি যদি সজ্ঞা, তাহলে তো এটা ব্যক্তি নির্ভর, আর ব্যক্তি নির্ভর হলে আমরা কি করে তাকে সর্বজনীন বলতে পারি? আর সর্বজনীন যদি না হয় তাহলে সেটা জ্ঞানের উৎস হিসেবে বিবেচিত হয় কি করে? এরকম একটা সমস্যা তারা বলছেন। তারপরে আরেকটা সমস্যার কথা আসে যে হেনরি বার্গসও বলছেন যেটা বুদ্ধি সঞ্জাত একটা সহানুভূতি। একথা বলার মধ্যে দিয়ে এর ভেতরেই তো বুদ্ধিটা রয়ে যাচ্ছে একটু পরিমাণে, বুদ্ধির শ্রেষ্ঠ তো
শ্রেষ্ঠত্ব তো খানিকটা স্বীকৃত হয়েই যাচ্ছে, যে বুদ্ধি সঞ্জাত যখন বলা হয় তারপরে সহানুভূতি, সেক্ষেত্রে তো বুদ্ধির একটা বড় ভূমিকা এখানে রয়েই যাচ্ছে। আরেকটা সমালোচনা তার বিষয়ে আসে, হেনরি বার্গসের বিষয়ে আসে, সেটা হচ্ছে দর্শন আর বিজ্ঞানের মধ্যে বিরোধের একটা অবতারণার প্রসঙ্গ। সেটা কিভাবে? তিনি বলছেন একটা হচ্ছে বিজ্ঞানের জ্ঞান, বৈজ্ঞানিক জ্ঞান, আর একটা হচ্ছে দর্শনের জ্ঞান। তা বৈজ্ঞানিক জ্ঞান আর দর্শনের জ্ঞান এক্ষেত্রে একটা পার্থক্য টানা হয়, যে দর্শনের জ্ঞান হচ্ছে সজ্ঞালব্ধ। তিনি বলছেন যে কেননা বস্তুর স্বরূপ আমরা জানতে চাই, সত্তার স্বরূপ জানতে চাই, যখন দার্শনিকেরা যখন জানতে চান তখন সজ্ঞা দিয়েই সেদিকে এগোতে হবে। আর বৈজ্ঞানিক জ্ঞানে যখন তারা জানতে চান, তার অনেক বিষয় বিশ্লেষণ করে যখন বিজ্ঞান জানতে চায়, সেই বিশ্লেষণ ধর্মী বিজ্ঞান সে বুদ্ধির লব্ধ, আর দর্শন হচ্ছে সজ্ঞালব্ধ। দর্শন ওই খণ্ড খণ্ড জ্ঞান জানে না, দর্শন জানে সামগ্রিক জ্ঞান জানতে চায়, আর দর্শন হচ্ছে সবকিছুর সমন্বয়ও করে, সে কারণে দর্শনের জ্ঞান সজ্ঞালব্ধ। আর বিজ্ঞানের জ্ঞান, যেহেতু বিজ্ঞান বিশ্লেষণ ধর্মী, যে বিজ্ঞান হচ্ছে বুদ্ধিলব্ধ। এই কথাটা বলাতে সমালোচকেরা বলেন এই যে বুদ্ধিলব্ধ জ্ঞান বিজ্ঞান আর সজ্ঞালব্ধ জ্ঞান দর্শন এভাবে আলাদা করা হলো, এর ফলে এই দুই ঘনিষ্ঠ সহযোগীর মধ্যে এক ধরনের বিরোধের অবতারণাও বার্গসও করেছেন, এরকম একটা অভিযোগ তার সম্পর্কে সমালোচকেরা তুলেছেন। আরেকটা কথা তারা বলছেন যে বুদ্ধিকে সমালোচনা দিয়ে তো সজ্ঞাবাদ শুরু করে, যে বুদ্ধি কতদূর যেতে পারে না, বুদ্ধির সীমাবদ্ধতা কোথায়, এই বলে শুরু করে শেষে বুদ্ধিকে সহায়ক হিসেবে স্বীকার করে নিচ্ছেন, যে বুদ্ধিকে পুরো বাদ না, বুদ্ধি একটা অপরিহার্য উপাদান। সেক্ষেত্রেও তো প্রথমে সমালোচনা করা হলো, শেষে আবার সহায়ক বলা হলো, এ বিষয়টাও তো একটু খাপছাড়া। এরকম একটা সমালোচনাও হেনরি বার্গসের সম্পর্কে আমরা দেখি। এই হচ্ছে আমাদের আজকের যে সজ্ঞা এবং সজ্ঞাবাদ, জ্ঞানের উৎস হিসেবে সজ্ঞাবাদের আলোচনা। এক নজরে আমরা যদি প্রথম থেকে যে আলোচনাগুলো করে এসেছি তার দিকে যদি একটু নজর দেই, তাহলে আমরা দেখতে পাবো যে সজ্ঞাবাদের মূল কথাটা কি। সজ্ঞাবাদের মূল কথা আমরা এখানে দেখতে পেয়েছি, সজ্ঞা কোনো কিছুর প্রত্যক্ষ অনুভূতি বা উপলব্ধি। সজ্ঞাবাদের মতে সজ্ঞার মাধ্যমে বস্তু বা সত্তার প্রকৃত জ্ঞান হয়, বুদ্ধির মাধ্যমে হয় না, এটা সজ্ঞাবাদীরা বলছেন। তারপরে সজ্ঞাবাদীরা বলছেন জগৎ হচ্ছে গতি, গতি হচ্ছে জগৎ, এবং গতি জগতের মূল ধর্ম, এই কথাটা তারা বলছেন। তারপর হেনরি বার্গসও, যিনি এই সজ্ঞাবাদের প্রধান প্রবক্তা, তিনি বলছেন এই গতির নাম তিনি দিচ্ছেন কাল প্রবাহ বা প্রাণ প্রবাহ বা এলান ভাইটাল, এবং এর ভেতর দিয়েই ব্যাখ্যা হয় সৃজনমূলক বিবর্তনবাদের। তিনি বিশ্ব সংসার কিভাবে এই আমাদের চারপাশের যে বহির্জগৎ, বিশ্ব ব্রহ্মাণ্ড, জীব জগৎ, সব কিছুর ক্ষেত্রে তিনি এই সৃজনমূলক বিবর্তনবাদের ধারা রয়েছে বলে বলছেন, এবং এখানে তিনি দেখাচ্ছেন যে এই সত্তা গতিশীল, সৃজনশীল এক কাল প্রাণ প্রবাহ বা কাল প্রবাহ, এবং এই যে সৃজনশীল প্রাণ প্রবাহের যে জ্ঞান, সেই সত্তার যে জ্ঞান, সেই জ্ঞান কেবলমাত্র সজ্ঞা বা ইনটুইশনের মাধ্যমেই সম্ভব, এই কথা তারা বলছেন। আর একটা কথাও তারা বলেছেন যে বুদ্ধি এক্ষেত্রে অপরিহার্য উপকরণ। এবং এই ছিল আজকে আমাদের সজ্ঞাবাদের আলোচনা, জ্ঞানের উৎস হিসেবে সজ্ঞা এবং জ্ঞানের উৎপত্তির মতবাদ হিসেবে সজ্ঞাবাদের আলোচনা। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস।
আশা করি আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলের জন্য অনেক শুভকামনা রইল। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।